সকালবেলা উঠে জয়িতার বৌদি প্রিয়াঙ্কা তার ঘরে গিয়ে তাকে ডাকতে গিয়ে দেখে জয়িতা ঘরে নেই। বিছানার ওপর একটা চিঠি, তাতে লেখা আছে, আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, আর কোনোদিন আমায় খুঁজে পাবে না। তারপর ছুটে গিয়ে সে সবাইকে সে চিঠিটা দেখালে তারাও খুঁজতে শুরু করে। জয়িতার ফোনে ফোন করে দেখা যায় মোবাইলটা বাড়িতেই রয়েছে। সবাই চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে, সমস্ত বন্ধুবান্ধবের বাড়ি, আত্মীয় স্বজন চারিদিকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। সারা রাত অপেক্ষা করার পর পরের দিন থানায় এসে ডায়েরি করে। সবকিছু শোনার পর ইন্সপেক্টর অর্জুন বলে, একটা কথা বলছি, কিছু মনে করবেন না। মেয়ের বয়স 22, অ্যাডাল্ট। আপনারা তো সব জায়গায় খুঁজেছেন, এমনও হতে পারে মেয়ে কাউকে পছন্দ করে আর তাকেই বিয়ে করে কোথাও চলে গেছে। জয়িতার দাদা জয়ন্ত এবং বাবা জয়দেব বলে, না, আমাদের মেয়ে সেরকম নয়। সেরকম কিছু হলে অন্তত আমরা জানতাম। তার বৌদি বলে, আমার তো খুব ভয় হচ্ছে। ওর পরীক্ষার রেজাল্টটা খারাপ হয়েছিল, সেই জন্য কদিন ধরে ওর মন খারাপ ছিল। জানি না কোথায় গেল মেয়েটা। সমস্ত ডিটেলস নিয়ে এবং ফোন নাম্বার দিয়ে অর্জুন চারিদিকে জয়িতার তল্লাশি শুরু করল। তার ফোনের ডিটেলস থেকেও এমন কোনো ছেলের নাম্বার পাওয়া গেল না যা দেখে মনে হতে পারে সে বিয়ে করে অন্য কোথাও চলে গেছে। এই ঘটনার 7 দিন পর একটি নির্জন জায়গায় পরিত্যক্ত কুয়ো থেকে একটি মেয়ের লাশ উদ্ধার হয়। থানায় এসে পোস্টমর্টম করার পর জানা যায় মেয়েটির বয়স 20 থেকে 25-এর মধ্যে। যেদিন জয়িতা মিসিং হয় সেদিন ভোর 4টে থেকে 6টার মধ্যে তার মৃত্যু ঘটেছে। জয়িতার বাড়ির লোককে ডেকে পাঠানো হলে তারা কান্নাকাটি করে বলে যে এটা জয়িতার লাশ। তাদের হাতে বডিটি তুলে দেওয়া হয়। 4 দিনে তার শ্রাদ্ধের কাজ চলছে। এমন সময় একজন ফোন করে থানায় খবর দেয় যে জয়িতাকে রেলওয়ে স্টেশনে কয়েকজনের সঙ্গে দেখা গেছে। কথাটা শুনেই অর্জুন চমকে ওঠে। সঙ্গে সঙ্গে জয়িতাকে থানায় ধরে আনা হয়, আর তার সঙ্গে 2জন বয়স্ক ভদ্রলোক, ভদ্রমহিলা আর একটি ছেলেও থানায় হাজির হয়। জয়িতা বারবার একটা কথাই বলে, আমার 22 বছর বয়স, আমি নিজের পছন্দের কাউকে বিয়ে করতেই পারি, এর জন্য আপনারা আমাকে অ্যারেস্ট করতে পারেন না। অর্জুন বলে, ব্যাপারটা তা নয়, একটা ডেড বডি পাওয়া গেছে, তোমার বাড়ির লোক বলছে সেটা তোমার, তাই তোমাকে এখানে আনা হয়েছে। জয়িতা বলে, না স্যার, আমি এসব কিছুই জানি না। আসলে আমি আর অভিক আমরা দুজনকে পছন্দ করি, কিন্তু আমার দাদা আর বাবা এসব পছন্দ করেন না। আমাদের হয়তো মারধর করবে, তাই সেদিন সকালবেলা আমি বাড়ি থেকে বেরিয়ে ওর সাথে চলে যাই। তারপর ওর ফ্যামিলি থেকে আমাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। তারপর সবাই মিলে আউট অফ স্টেট ঘুরতে চলে গেছিলাম। আজই বাড়ি ফিরলাম। কিন্তু তোমার ফোনে তো কোনো ছেলের নাম্বার পাইনি। আসলে স্যার, আমার অন্য একটা নাম্বার আছে, সেটা আমার বাড়ির কেউ জানে না, সেটা থেকেই কথা বলতাম। এরপর জয়িতাকে নিয়ে অর্জুন চলে যায় তার বাড়িতে। তাকে দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায়, তাকে জড়িয়ে কাঁদতে শুরু করে। মৃত মেয়েকে জীবিত দেখে তার বাড়ির লোক বিয়েটা মেনে নেয়। এদিকে থানায় এসে অর্জুন সূর্যকে বলে, আমরা মস্ত বড় একটা ভুল করে ফেলেছি। কোনোরকম ডিএনএ টেস্ট না করেই বডিটা হ্যান্ড ওভার করে দিয়েছি। সেটা দাহ করা হয়ে গেছে। এবার আমরা কি করে বুঝবো বডিটা কার ছিল? কিন্তু আমাদের হাল ছেড়ে দিলেও চলবে না। পুরো টিমকে বলো চারিদিকে খোঁজ খবর চালাতে, 20 থেকে 25 বছরের কোনো মেয়ে মিসিং আছে কিনা। দরকার হলে ভোটার লিস্ট চেক করে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নাও। আশেপাশে থানাতেও দেখো কোনো মিসিং কমপ্লেন আছে কিনা। 3 দিন চারিদিকে খোঁজ খবর চালানোর পরে সূর্য আর তার টিম এসে জানায় তেমন কোনো মেয়ের মিসিং কমপ্লেন নেই, আর ভোটার লিস্ট থেকে ওই বয়সী মেয়েদের যাদের পরিচয় পাওয়া গেছে তারা সবাই বাড়িতে আছে। অর্জুন এবার সমস্যায় পড়ে। অর্জুন বলে, চলো সূর্য, এই ফ্যামিলির সঙ্গে আরও একবার একটু কথা বলা যাক। সূর্য আর অর্জুন কয়েকজনকে নিয়ে পৌঁছে যায় জয়িতাদের বাড়িতে। সেখানে জয়িতা আর তার স্বামীও উপস্থিত ছিল। অর্জুন বলে, আপনাদের সবাইকে আমার কিছু প্রশ্ন করার আছে। আচ্ছা, আপনারা কি দেখে বুঝলেন যে ওই বডিটা আপনাদের মেয়ের? কারণ ওটা তো পচে গেছিল। আমি বারবার জিজ্ঞাসা করেছি, তাও আপনারা শিওর হয়ে কেন বললেন ওটা আপনাদের মেয়ের? জয়িতার বৌদি বলে, আসলে ওই ড্রেসটা দেখে চিনেছিলাম, ওটা জয়িতার ড্রেস ছিল। অর্জুন বলে, কিন্তু একই রকম ড্রেস তো অনেকের থাকতে পারে, শুধু একটা ড্রেস দিয়েই আপনি শিওর হয়ে গেলেন? আসলে ওর দাদা রাজস্থান থেকে একটা পিস এনেছিল, আমি সেলাই জানি, আমি ওটা নিজের হাতে তৈরি করেছিলাম। নিজের হাতের কাজ আমি চিনব না? আর তাছাড়া ওই ড্রেসটাতে একটা দাগ লেগে গেছিল, সেই দাগটা ওই মেয়েটার পরনে ড্রেসটাতে ছিল। এই জন্যই এত শিওর হয়ে বলেছিলাম। এবার জয়িতা বলল, কোন ড্রেসটা বৌদি? রাজস্থানের ওই ড্রেসটা? কিন্তু ওটা তো আমি ঝুমা আন্টিকে দিয়ে দিয়েছিলাম।
তার বৌদি বলল, কি ওটা কবে দিলি? হ্যাঁ বৌদি, তুমি জানো না, আমি দিয়ে দিয়েছিলাম। ওই যে দাগ লেগে গেছিল, তাই ঝুমা আন্টি নিজেই বলল দিয়ে দিতে, এই জন্যই দিয়েছিলাম। অর্জুন বলল, এই ঝুমা আন্টিটাকে আর ড্রেসটা কি নিজের জন্য নিয়েছিল? না স্যার, ঝুমা আমাদের বাড়িতে বাসন মাজা ঘর মোছার কাজ করে। জয়িতার যে ড্রেসগুলো পুরনো হয়ে যায় সেগুলো ও নিজের মেয়ের জন্য নিয়ে যায়। ঠিক আছে, আপনি ঝুমার নাম্বারটা দিন আর অ্যাড্রেসটা। অ্যাড্রেস জানি না, তবে ওর হাজব্যান্ডের ফোন নাম্বার আছে, ওর নিজের ফোন নেই, আমরা দরকারে এটাতেই ফোন করি। এরপর থানায় গিয়ে অর্জুন ওই ফোন নাম্বারে ফোন করে ঝুমা তার স্বামীকে থানায় ডেকে পাঠায়। ঝুমা তার স্বামী বিজন ভয়ে ভয়ে থানায় ঢুকে হাত জোড় করে বলে, আমরা কি করেছি স্যার, আমাদের ছেড়ে দিন, আমরা কিছু করিনি। তখন অর্জুন বলে, আচ্ছা ঝুমা দেবী, আপনি তো জয়দেববাবুর বাড়িতে কাজ করেন, এটা কি সত্যি যে ওনার মেয়ের পুরনো ড্রেসগুলো আপনার মেয়ের জন্য দিয়ে দেয়? হ্যাঁ, আমি কোনো রকম জোর করি না, ওরা নিজে থেকে দেয় আমার মেয়ের জন্য। ওরা কি কিছু নালিশ করেছে? অর্জুন বলল, না না, আসলে একটা কুয়ো থেকে একটা মেয়ের বডি পাওয়া গেছে। ওই মেয়েটা যে ড্রেসটা পরেছিল সেটা জয়দেববাবুর মেয়ে জয়িতার। ওনারা বলছেন যে ড্রেসটা ওনারা আপনার মেয়েকে দিয়ে দিয়েছে। এবার ঝুমার স্বামী চিৎকার করে বলল, ওরা মিথ্যে বলছে। ঝুমা তাকে থামিয়ে বলল, জামাটা সত্যি আমাকে দিয়েছিল, কিন্তু জামাটা ধুয়ে মেলে দিয়েছিলাম, তখন চুরি হয়ে গেছে। তারা চলে গেলে অর্জুন সূর্যকে বলল, এদের অ্যাড্রেসে গিয়ে এদের সম্পর্কে ভালো করে খোঁজ খবর নাও আর দেখো ওদের মেয়েটা বাড়িতে আছে কিনা, আর ওই ফোন নাম্বারে সমস্ত ডিটেলস বের করো। যেদিন ভিকটিম মারা গেছে ওই সময় এদের মোবাইল লোকেশনও বের করতে বলো। সূর্য গিয়ে তাদের দেওয়া ঠিকানায় সমস্ত খোঁজ খবর নিয়ে অর্জুনকে বলল, ইনার মেয়েটা বাড়িতে আছে, তবে আশেপাশে জিজ্ঞাসা করে জানতে পারলাম এই ঝুমার একটা ছেলে আছে যে অন্য রাজ্যে ঠিকা শ্রমিকের কাজ করে। 10-15 দিন মতো আগে সে এখানে এসেছিল, আর কেউ কেউ বলছিল এর সাথে নাকি একটা ওই বয়সী মেয়েও ছিল, তবে সে চলে গেছে কিনা সেটা কেউ জানে না। অর্জুন বলল, দেখো উনার ছেলের নাম্বার পাওয়া যায় কিনা, নাম্বারটা পেলে তার সঙ্গে যোগাযোগ করো আর তার কল ডিটেলসও বের করো। পরের দিন সূর্য বলল, স্যার সমস্ত কিছু চেক করা হয়ে গেছে। এই বিজন বাড়ির ফোন লোকেশন অ্যাক্সিডেন্টের দিন ওই কুয়োর কাছে এরিয়াতে দেখাচ্ছে, আর ইনার ছেলে বিজিতের কল ডিটেলস থেকে জানা যাচ্ছে যে সে কিছুদিন আগে এখানে এসেছিল, তবে 2 দিন পরে চলে যায়। আর চলে যাওয়ার পর একটা নাম্বার এসে প্রায় কথা বলতো, সেটা ঝাড়খণ্ডেরই নাম্বার, তবে ওই সময় সেটা এখানে অ্যাক্টিভ ছিল। একটা মেয়ের নাম্বার, নাম নিমিষা, আর মারা যাওয়ার সময় ওই মেয়েটার ফোন ওই কুয়োর আশেপাশে ওখানেই অ্যাক্টিভ ছিল, কিন্তু তারপর থেকে ফোনটা সুইচ অফ হয়ে যায়, এখনও সুইচ অফ বলছে। ঠিক আছে, ফোন করে এই বিজিতকে বলো 2 দিনের মধ্যে এসে যেন এই থানায় হাজিরা দেয়, আর বিজন বারোই ঝুমা বারোই ওদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করে এখানে নিয়ে এসো। বিজন পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিল, কিন্তু পুলিশ তাকে ঠিক ধরে ফেলে। প্রথমে এসে সে কিছু বলতে অস্বীকার করে, তারপর অনেক জিজ্ঞাসাবাদ এবং পুলিশি পদ্ধতি প্রয়োগের ফলে সে মুখ খুলতে বাধ্য হয়। সে বলে, আমার ছেলেটা মাত্র 19 বছর বয়স, বাইরে থাকে, শ্রমিকের কাজ করে। কয়েকদিন আগে রাত্রিবেলা একটা মেয়েকে নিয়ে আসলো, বয়সে ওর থেকে বড়, 24-25 বছর হবে। এসে বলে এ আমার পরিচিত, খুব সমস্যায় পড়ে এখানে এসেছে, কদিন এখানে থাকবে, তারপরে এসে নিয়ে যাব। পরের দিন কেউ চলে গেল। আমরা কি এত বোকা, বুঝি না? ও আসলে ওই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছিল আর আমাদের কিছু বলতে চাইছিল না। মেয়েটার কাছে একটা ফোন ছিল। আমার ছেলে কোনোদিন ফোন করে মার খোঁজ নেয় না, কিন্তু প্রতিদিন ওই মেয়েটার সঙ্গে ফোনে কথা বলতো। মেয়েটা বেশিরভাগ সময় ফোনটা অফ রাখতো। তারপর একদিন শুনলাম ফোনে ঝগড়া করছে মেয়েটা কার সাথে। কথাবার্তায় যা বুঝলাম সেটা ওর বর। আমিও জিজ্ঞাসা করলাম, কার সাথে কথা বলছিলে? বলল, আমার বরের সাথে। ব্যাস, আমার আর বুঝতে বাকি রইল না। অন্য কার বউ ভাগিয়ে এখানে নিয়ে এসেছিল। পরের দিন খুব ভোরে ওকে আমি ডাকি, বলি আমার সাথে এক জায়গায় যেতে হবে একটা পুজোর জন্য। ও যেতে রাজি হয়ে যায়। তারপর ওই জায়গায় নিয়ে গিয়ে আমি ওকে ওই কুয়োতে ধাক্কা মেরে ফেলে দিই। বাহ, এ তো খুব মহান কাজ করেছেন। নিজের ছেলেকে শাসন না করে অন্য একটা মেয়ের প্রাণ নিয়ে নিলেন। আর কি করতাম স্যার, ও বয়সে বড়, বুদ্ধিও বেশি, ওই আমার ছেলের মাথা খেয়েছে। আর ফোনটা, সেটা কি করলেন? ফোনটা আমি ওই কুয়োর মধ্যেই ফেলে দিয়েছিলাম। এবার ঝুমাকে জিজ্ঞাসা করলে সে বলল, না স্যার, আমি কিছু জানতাম না। তবে যখন ওই জামাটার কথা বলেছিলেন তখন আমার একটু সন্দেহ হয়েছিল, কারণ ওই মেয়েটার কাছে কোনো জামা কাপড় ছিল না। ও আমার মেয়ের জামা কাপড় পরত। ওর কথা জিজ্ঞাসা করায় আমার স্বামী বলেছিল সে নাকি নিজের বাড়ি চলে গেছে। সেদিন সন্ধেবেলা ওনাদের ছেলে বিজিত এসে থানায় দেখা করে। তাকে অর্জুন জিজ্ঞাসা করে, এই নিমিষা মেয়েটাকে আর তাকে এখানে কেন নিয়ে এসেছিলে? সে বলল,
আমি ওকে দিদি বলে ডাকতাম। ঝাড়খণ্ডে যে জায়গায় আমি কাজ করি ওখানেই কাজ করে রমেশদা। প্রায় 5 মাস আগেও নিমিষাদিকে বিয়ে করে নিয়ে আসে। দিদিও আমাদের সাথে কাজ করা শুরু করে, আমাকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসে। প্রথমে রমেশদা আর দিদির সম্পর্কটা ভালোই ছিল, কিন্তু প্রায় 2-3 মাস ধরে ওদের মধ্যে খুব অশান্তি চলছিল। রমেশদা শুধু ওকে ধরে মারত। দিদি একদিন আমাকে নিজের জীবনের সব কথা বলে। ও আমাদের এই রাজ্যেরই মেয়ে। যখন 12-13 বছর বয়স তখন কেউ ওকে নিয়ে গিয়ে ওখানে বিক্রি করে দেয়। যেখানে বিক্রি করে দেয় সেখানে ওর উপর খুব অত্যাচার চলত। তারপর সে একটা জায়গায় পালিয়ে যায়। সেখানেও খুব টর্চার করত। সেখানেই রমেশদার সঙ্গে ওর পরিচয় হয়, আর রমেশদা ওকে বিয়ে করে নিয়ে আসে। দিদির দিকে আমাদের ঠিকাদারের খারাপ নজর ছিল। একদিন রাতে রমেশদাকে কিছু টাকা দিয়ে ও দিদির ঘরে ঢুকে পড়ে। দিদি নিজেকে বাঁচাতে মেরে ওর মাথা ফাটিয়ে ওখান থেকে পালায়, সাথে ফোনটা নিয়েছিল। তারপর একদিন আমাকে ফোন করে। আমি তখন ওকে বাঁচানোর জন্য এখানে নিয়ে আসি। ভেবেছিলাম পরের বার এসে এখানে দিদির আসল বাড়ি খুঁজে বার করব, কিন্তু জানি না দিদি কোথায় চলে গেল। বাবা বলল বাবাকে না বলে কোথায় চলে গেছে, ফোনও লাগছে না। এবার অর্জুন বলল, তোমার দিদি কোথাও যায়নি, তোমার বাবা সন্দেহের বশে তাকে খুন করেছে। এরপর তাকে তার বাবার কাছে নিয়ে আসা হয়। দুজনের কথোপকথনের পর বিজনবাবু বুঝতে পারল নিজের সন্দেহের জন্য তিনি একটা নিরপরাধ মেয়েকে বিনা কারণেই খুন করেছেন, আর এর জন্য তার যাবজ্জীবন কারাদণ্ড হলো।